আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ঐকমত্য কমিশনকে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন। তবে এর সঙ্গে একমত নয় বিএনপি। ডিসেম্বরে নির্বাচন চায় দলটি। জুলাই গণঅভ্যুত্থান কোনো বিপ্লব নয়, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে ছাত্র জনতা গণতান্ত্রিক গণঅভ্যুত্থান ঘটিয়েছে। তাই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বর্তমান বাস্তবতায় নির্বাচনের গতিবিধি কোন পথে, এসবই আজকের আলোচনায় আনতে চাই। দর্শক, আমি ফার্নেস জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেলের স্কোয়ার বার। জুনের মধ্যে নির্বাচন সংস্কার কিভাবে সম্ভব, এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন অধ্যাপক ডক্টর হাসানাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়। আরও আছেন সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। সারওয়ার তুষার, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই আন্দোলন কোনো বিপ্লব নয়, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকেই ছাত্র জনতা গণতান্ত্রিক গণঅভ্যুত্থান ঘটিয়েছে। এর আগে আপনারা বলেছেন নির্বাচনকে কেন্দ্র করে গণঅভ্যুত্থান হয়নি। এই যে গণঅভ্যুত্থানের অংশীজনদের পরস্পর বিরোধী বক্তব্য, এর কারণ কি? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচককে শুভেচ্ছা। সালাউদ্দিন সাহেবের বক্তব্যটা বিভ্রান্তিকর এবং এর আগেও আমি আপনার টকশোতে একটা শব্দ ব্যবহার করেছিলাম, আজকে আবারও করি। বিএনপির নেতাদের কনসেপচুয়াল ক্ল্যারিটির অভাব আছে, কোনটা বিপ্লব, কোনটা গণ অভ্যুত্থান, কোনটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা। যেমন উনি বলেছেন যে এটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে ঘটেছে। তো যে কোনো বিপ্লব তো গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকেই ঘটে। বিপ্লব মানেই তো রাশিয়ার বিপ্লব কিংবা চীনের বিপ্লব না। পৃথিবীতে প্রত্যেকটা গণতান্ত্রিক রাষ্ট্র এক একটা গণতান্ত্রিক বিপ্লবের ফসল। বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে আমরা একটা গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করতে ব্যর্থ হয়েছি। এ কারণেই বাংলাদেশে ফ্যাসিজম জেগে বসেছে। সে কারণেই কথাটা এসেছে যে আপনি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আপনাকে ঘুরে দাঁড়াতে গেলে আগে একটা গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হতে হবে। এবং সেটা ঘটেছে, বিপ্লব অনেকভাবে ঘটতে পারে। সশস্ত্র কোনো ভ্যানগার্ড পার্টির আন্ডারে কিংবা কোনো জায়গায় কোনো সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে, কোথাও এই যে এইভাবে গণ আন্দোলনের মধ্য দিয়ে, কোথাও গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এখানে গণ অভ্যুত্থান এবং বিপ্লবের মধ্যে কোনো অ্যাজ কোনো বিরোধিতা নাই। আপনি গণতান্ত্রিক বিপ্লবের রোডম্যাপের দিকেই আছে, ফ্যাসিবাদ থেকে আপনি গণতন্ত্রের দিকে যাচ্ছেন। সে কারণেই রাষ্ট্র সংস্কার, সে কারণেই নির্বাচনের কথা। তো এই যে আপনি গণতান্ত্রিক দিকে যাচ্ছেন ফ্যাসিবাদ থেকে, এই যাওয়ার পদ্ধতিটা হচ্ছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। বাংলাদেশের রাশিয়ান বিপ্লবের মতো কিংবা চৈনিক বিপ্লবের মতো ওইভাবে ঘটে না। এখানে গণতান্ত্রিক বিপ্লব যেভাবে হয়, সারা পৃথিবীতে যেভাবে হয়েছে, সেভাবে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ঘটেছে। ফলে বিপ্লবটা হচ্ছে এটা, আমরা একটা গণতান্ত্রিক বিপ্লব যদি রাষ্ট্র সংস্কারটা সম্পন্ন করতে পারি তাহলে, এবং একটা গণতান্ত্রিক সংবিধান আমরা তৈরি করতে পারি, তাহলে এটা একটা গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হবে এবং সেটা ঘটবে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, যেটা 5 অগাস্টে শুরু হয়েছে। আপনার নিশ্চয়ই মনে থাকবে যে রাশিয়ান বিপ্লব যেটাকে বলা হয়, এটা 1905 সালে প্রথম অ্যাটেম্পট হয়েছে। এরপর 1917 সালে এটা 3 দফায়, ফেব্রুয়ারিতে, অক্টোবরে আরও 2 দফায়, এভাবে কয়েকটা ধাপে ধাপে হয়েছে। ফলে বিপ্লব একদিনে ঘটে না, অনেক দিনের মধ্যে একটা ঘটে। আমরা সেই বাংলাদেশের বাস্তবতায় গণতান্ত্রিক বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে, তথা শেখ হাসিনার এখান থেকে পতন, এটা সম্পন্ন করেছি। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আমাদেরকে রাষ্ট্র গঠন কিংবা রাষ্ট্র সংস্কার, এটা করতে হবে এবং সেটা করতে পারলে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র করতে পারবো। এবং এই যে রাষ্ট্র সংস্কারের যে প্রোগ্রাম, জুলাই চার্টার, সংবিধান সংস্কার অথবা পরিবর্তন, এটা আমরা না করতে পারলে, না করে বিএনপি যেভাবে নির্বাচনটাকে চাপিয়ে দিতে চাচ্ছে গায়ের জোরে, এটা তখন এটাকে গণতন্ত্র বলা যাবে না। এটাকে অভিযোগ করছেন বিএনপি গায়ের জোরে নির্বাচনকে চাপিয়ে দিতে চাইছে এবং নির্বাচনটা পাল্টা অভিযোগ করছে যে নির্বাচন নিয়ে ধূম্রজাল কিংবা ধোঁয়াশা তৈরি হচ্ছে। নির্বাচন দেখুন, নির্বাচনটা কমপ্লিটলি বিএনপির দলীয় এজেন্ডা, এটা এখন ন্যাশনাল এজেন্ডা না। আপনি গতকালকেও যখন প্রধান উপদেষ্টার পেজ থেকে যখন এই ঘোষণাটা দেওয়া হয়েছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, আপনি সেখানে পাবলিক রিয়াকশন দেখবেন, সেখান থেকে অনেক কিছু বোঝা যায়। তার চেয়ে বড় কথা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক যে আন্দোলন বিএনপির, এটা জানুয়ারির 7 তারিখে ফেল করেছে। এই সহজ সত্যটা স্বীকার করতে হবে। এবং বিএনপির যে নেতার কথা আপনি বললেন, তিনি কিন্তু এই গণতান্ত্রিক গণ অভ্যুত্থান বা বিপ্লব এটা সম্পন্ন হওয়ার ফলে দেশে এসে রাজনীতি করতে পারছেন, তাকে এটা স্বীকার করতে হবে। তিনি কিন্তু জানুয়ারির আগে যে বিএনপির যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে কিন্তু আমরা অংশ নিয়েছি বিএনপির সাথে। বিএনপি আমরা করি না, কিন্তু বিএনপির সাথে আমরা সেই আন্দোলনে ছিলাম এবং এই আন্দোলন ওয়াজ ডেস্টিনড টু ফেল, ওটা ফেল করতোই। ফ্যাসিবাদের কাছ থেকে নির্বাচন চেয়ে আদায় করা যায় না। আপনাকে গণ অভ্যুত্থান করতে হতো। বিএনপির নেতৃত্বের আপোষকামিতা এবং নেতৃত্বের আপনার বোঝাপড়ার অভাবের কারণে তখন এই গণ অভ্যুত্থানের লাইনে তারা যায় নাই, তারা আমেরিকান স্যাংশনের উপর নির্ভর করেছে। ওই আন্দোলন ফেল করার 6 মাস পরে কিন্তু বাংলাদেশের ছাত্র জনতার নেতৃত্বে গণ অভ্যুত্থান ঘটেছে। এই সত্যটার মুখোমুখি বিএনপি হতে চায় না। কেন জানেন? হলে আপনাকে যে রোডম্যাপের দিকে যেতে হবে, এটা যাওয়া বিএনপির পক্ষে সম্ভব না। বিএনপি পুরনো স্ট্যাটাসকো, পুরনো সেটেলমেন্ট, পুরনো যে ক্ষমতা কাঠামো, এটা পুরোটাই বলবৎ রাখতে চায়। বলবৎ রেখে তারপর তারা কিছু তাদের যে 31 দফার কথা বলে, এই 31 দফার অন্তত 15টা দফা এই সরকারই করে ফেলছে।
তাহলে আপনার এই 31 দফার এখন কি প্রাসঙ্গিকতা? এটা তো আপনি জানুয়ারির আগে করেছিলেন। এই সকল প্রশ্নের মুখোমুখি হওয়ার সৎ সাহস বিএনপির নেতৃত্বের মধ্যে দেখা যায় না। অথচ বিএনপির এই যে এত নেতাকর্মী এতদিন ধরে জীবন দিল, পুরো 16 বছর, তাদের সাথেও মানে এটা একটা স্রেফ একটা বেইমানি যে আপনি এতগুলো রক্তের বিনিময়ে যে গণঅভ্যুত্থানটা এসেছে, তারা কিন্তু খুব বলে যে আমাদের এতজন নিহত হয়েছে। তা এতজন নিহত হলে আপনি শুধু নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে চান কেন? আপনি আগে গণতান্ত্রিক রাষ্ট্রের অধীনে যেতে হবে। তো যদি গণতান্ত্রিক রাষ্ট্রের অধীনে আপনি নির্বাচনে না যান, নির্বাচনী, তাহলে এটাকে বলা হয় নির্বাচনী স্বৈরতন্ত্র। এটা আমার কথা না, এটা নুরুল কবির থেকে শুরু করে বাংলাদেশে আকবর আলী খান থেকে শুরু করে বাংলাদেশে এই বিষয়ে যারা কাজ করেছে তারা বারবার বলেছেন যে বাংলাদেশে নির্বাচনী মানে একটা অগণতান্ত্রিক ব্যবস্থা আছে। এই অগণতান্ত্রিক ব্যবস্থার অধীনে যে নির্বাচন, তার মধ্যে আমরা যেটা অর্জন করি সেটা হচ্ছে একটা নির্বাচনী স্বৈরতন্ত্র। এবং এটাও নিরঙ্কুশ না, আপনি নির্বাচনী ব্যবস্থাটা কিন্তু ধরে রাখতে পারছেন না। আপনি দেখেন 95 সালে প্রথমবারই তো বিএনপি একটা প্রশ্নবিদ্ধ হাস্যকর নির্বাচন করলো, যার বিরুদ্ধে আন্দোলন করলো আওয়ামী লীগ সহ, জামায়াত ইসলাম সহ অন্যান্য দল। তার ফলে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার দিতে বাধ্য হলো। আবার বিএনপি 2006 সালে এসে বিচারপতির বয়স বাড়িয়ে দিল, তার ফলে 111, এবং তার ফলে যে আওয়ামী লীগের এই যে ফ্যাসিবাদ 15 বছরে, এবং এটা সবচেয়ে বড় ভিকটিম কিন্তু বিএনপি। কাজটা কিন্তু তারা করতে চাচ্ছিল নিজেরা ক্ষমতায় আসার জন্য আর কি, আরেকবার ক্ষমতায় আসার জন্য। ফলে বিএনপি এগুলো যতক্ষণ না বুঝবে যে কেন বাংলাদেশে নির্বাচিত সরকারের মধ্য দিয়ে অনির্বাচিত সরকার ক্ষমতায় আসে, প্রত্যেকটা নির্বাচিত সরকার তাকে বাধ্য করা ছাড়া, পজিটিভ অর্থে গণঅভ্যুত্থান, নেগেটিভ অর্থে সামরিক কু, এই করা ছাড়া কিন্তু তাকে ক্ষমতা থেকে সরানো যাচ্ছে না। তাহলে রহস্যটা কোথায়? এই প্রশ্নগুলো উত্তর বিএনপির নেতাকর্মীদের বা বিশেষত নেতৃত্বকে দিতে হবে, কিন্তু তারা এখনো পর্যন্ত সেটা দেওয়ার মতো যথেষ্ট পরিমাণ রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিচ্ছে সেটা আমার কাছে মনে হয় না। কিন্তু নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কেন করছে বিএনপি? যেমনটি সালাউদ্দিন আহমেদ আরো বলেছেন যে গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রের উল্টো দিকে চলছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের কথা বলে বিএনপি বাংলাদেশের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের যে অর্জন সেটাকে পুরোটাকে উল্টে দিতে চাচ্ছে এবং আমাদেরকে জানুয়ারির পেছনে নিয়ে যেতে চাচ্ছে। তারা তো 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল জানুয়ারির আগে, এখন তো তারা সংস্কারটুকুও করতে চায় না, মানে এরও পেছনে নিয়ে যেতে চায় আমাদেরকে, মানে জানুয়ারিরও পেছনে নিয়ে যেতে চায় আমাদের। যেটুকু তারা বলেছে সেটুকুতে তারা এখন কমিটমেন্ট করতে চায় না, মানে আবার রাজি হতে চায় না। যেমন সংবিধান সংস্কার কমিশনের কথা বলেছে তারা তাদের 31 দফায়, তো সেই সংবিধান সংস্কার কমিশন তো এখনই হয়েছে, এই সরকার করছে, এবং তারা একটা সংবিধানে যেভাবেই যে পদ্ধতিই হোক, আমাদের সাথে হয়তো বিএনপির পদ্ধতি নিয়ে তর্ক আছে, কিন্তু সংবিধান সংস্কার তো হবে। তাহলে আপনার 31 দফার এটা অন্তত একটা দফা তো বাদ গেল, তাহলে এই 31 দফা এরকম আমি আরো দফা দেখাতে পারবো যেগুলোর এখন কোনো প্রাসঙ্গিকতা নাই। এখন বিএনপি মানে জানুয়ারি মাসে তারা যে রাজনীতি করেছে 24শে জানুয়ারি, তার চেয়েও পেছনের দিকে রাজনীতি করতে চাচ্ছে, এবং গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে উল্টো দিকে নিয়ে যাওয়া হচ্ছে যে অভিযোগ তারা করছে। আসলে নির্বাচনের কথা বলে তারা বাংলাদেশের গণতান্ত্রিক যে রূপান্তরের যে একটা রোডম্যাপ তৈরি হয়েছে এটার বিরোধিতা তারা করছে, এবং এর মধ্যে দিয়ে তারা একটা নির্বাচিত স্বৈরাচার তৈরি করতে চাচ্ছে। হয়তো তারা পরবর্তীতে আপনি দেখবেন যে ক্ষমতায় এসে আরও একবার অনির্বাচিত কায়দায় ক্ষমতায় থাকতে চাইবে। এটা আটকাতে গেলে আপনাকে এই রাষ্ট্র সংস্কারটা করতে হবে, নির্বাচনী ব্যবস্থাটাকে নিরঙ্কুশ করতে হবে। তার মধ্যে যদি বারবার বাংলাদেশ জনগণ যদি বারবার 50 বার না 100 বার যদি বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে, বিএনপি 100 বার ক্ষমতায় আসবে। কিন্তু এই ব্যবস্থাটা কেন কাজ করে না সেটার উত্তর বিএনপিকে দিতে হবে। তো ধন্যবাদ জানাচ্ছি সারওয়ার তুষার। অধ্যাপক ডক্টর হাসানাত আলী, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশনকে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন। যদিও বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে তারা। নির্বাচনের গতিবিধি আসলে কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচককে। দেখেন, যারা তিনবার ক্ষমতায় ছিল তাদের যোগ্যতা, তাদের মেধা, তাদের প্রজ্ঞা, যারা দেশ পরিচালনায় সরাসরি দায়িত্ব পালন করেছে, সেগুলো যখন চ্যালেঞ্জ করা হয় যারা একদিনও দায়িত্বে ছিলেন না, তখন সেটা দুঃখজনক। বিএনপি, এখন আমি নিজে বিএনপি করি না, কিন্তু আমি আলোচনা থেকে যে জিনিসটা মনে হয় কিছু জিনিস বলা দরকার। বিএনপি সংস্কার চায় না এরকম কথা বিএনপি কখনো বলেনি। বিএনপির 31 দফা অপ্রাসঙ্গিক হয়ে গেছে বিষয়টি এরকমও নয়। বিএনপি বলার যেটা চেষ্টা করছে যে এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং সেনাবাহিনীর প্রধান দুইজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারাই বলেছিলেন যে ডিসেম্বর নাগাদ দেশে একটি নির্বাচন হবে। বিএনপি সেই জায়গায় বলছে যে ডিসেম্বর, যেহেতু আপনি আগে ঘোষণা করেছেন, ডিসেম্বর মধ্যে নির্বাচনটা করেন প্রয়োজনীয় সংস্কার করে। বিএনপি এখন পর্যন্ত তাদের কোনো নেতা, কোনো কর্মী সংস্কারহীনভাবে তারা করতে চান এরকমটি নয়। আজকে সংবিধান সংস্কার কমিশন যে কাজ করছে, আমি তো দেখছিলাম যে তাদের যে রিপোর্টটা জমা দিয়েছে, অধিকাংশ দাবি সাথে তো একমত পোষণ করেছে, তা তো দ্বিমত পোষণ করেননি। এই যে সংবিধান সংস্কার করতে হবে, নির্বাচনী একটা স্থায়ী বন্দোবস্ত করতে হবে, সাংবিধানিক যে সমস্ত অগণতান্ত্রিক ধারাগুলো আছে সেগুলোকে গণতান্ত্রিক করতে হবে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে যে ক্ষমতার আকাশচুম্বী যে ভারসাম্যহীনতা, সেই ভারসাম্য ফিরে আনতে হবে, বিএনপি তো দ্বিমত পোষণ করেনি। অধ্যাপক ডক্টর হাসানাত আলী, বিএনপি দ্বিমত পোষণ করেনি, কিন্তু বিএনপি এও বলেছে যে নির্বাচিত সরকারই আসলে সংস্কার বাস্তবায়ন করবে। না, বিষয়টা এরকম নয়, আপনার ভুল ব্যাখ্যা হচ্ছে। বিষয়টা হলো সংস্কার কিন্তু কোনো চলমান প্রক্রিয়া, এটা কোনো স্থবিস্ট্যাটিক না যে আপনি একবারে সমস্ত সংস্কার করে আপনি নির্বাচনে যাবেন, এরকমটি হবে না, এরকমটি হওয়া সম্ভব নয়। এটা আপনি বোঝেন, আমি বুঝি, আমার বন্ধুটিও বোঝেন।
আপনাকে চলমান প্রক্রিয়া সময়ের প্রয়োজনে, আজকে 71 সনে যে সংবিধান তৈরি হয়েছে 17 বার সংশোধন করতে হয়েছে। আজকে যে সংবিধানটার বন্দোবস্ত হবে প্রয়োজনে, সময়ের প্রয়োজনে আবারও পরিবর্তন করতে হবে। এবং এই যে সংবিধান সংস্কার যেটি করছেন, এটিও নির্বাচিত সরকারের দ্বারা আপনাকে অ্যাকনলেজ করে নিতে হবে। আপনি আমি বললে তো হবে না, যত বিপ্লবী করি না কেন। একটা যদি আপনি সংবিধান মানেন, রাষ্ট্র কাঠামো মানেন, রাষ্ট্রের মূল চেতনার কথা যদি আপনি মানেন, গণতন্ত্র মুক্তিযুদ্ধের কথা যদি বলেন, 24-এর যদি বিপ্লবের কথা যদি আপনি ধারণ করেন, আপনাকে কিন্তু নির্বাচিত একটি সংবিধানের মধ্য দিয়েই এই যত সংস্কারগুলো হবে সেগুলোকে কিন্তু আপনাকে অ্যাকনলেজ করে নিতে হবে। এটা ভুলে গেলে চলবে না। কিন্তু গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্ররা তো বলছে যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সংবিধান ব্যর্থ হয়ে গেছে। না না, এটা ব্যর্থ হবে কোত্থেকে? আপনি একটা সংবিধান কি ব্যর্থ হয়ে যায়? তাহলে এখন পর্যন্ত যে সরকার শপথ নিল সংবিধানের ধারায়, আপনি বোধহয় ভুলে গেছেন যে প্রধান চিফ জাস্টিসের কাছে যে শপথ নেওয়ার জন্য যে নোটটা পাঠানো হয়েছিল, সংবিধানের সুস্পষ্ট যে তত্ত্বাবধায়ক সরকারের যে ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কের আলোকেই কিন্তু শপথটা তারা নিয়েছে। তাহলে কি অন্তর্বর্তী সরকার কি অবৈধ? আমি তো প্রশ্ন রেখেছে যে সংবিধান অনুযায়ী কি আসলে গণঅভ্যুত্থান ঘটেছে কিনা। সংবিধান অনুযায়ী কি আর গণঅভ্যুত্থান হয়? সংবিধানের অগণতান্ত্রিক ধারা সন্নিবেশিত করার মধ্য দিয়ে যে ফ্যাসিজমকে কায়েম করা হয়েছিল, যেখানে আমার ছাত্র বন্ধুদেরকে রাজাকার বলে গালি দেওয়া হয়েছে, যেখানে ছাত্র বন্ধুরা মেধাবীদের বাংলাদেশের কথা বলেছে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, তার মধ্য দিয়েই তো একটি গণবিপ্লব সংগঠিত হয়েছে। কিসের জন্য? গণ আকাঙ্ক্ষা ছিল যে মানুষ 18 বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, সেই ভোটাধিকার প্রয়োগের একটি বাংলাদেশ এখানে হবে। আমি ওনার সাথে একমত যে বাংলাদেশের যে গণতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থার যে কাঠামো, সেই কাঠামোর মধ্য দিয়ে তো আমরা গত 18 বছরে ভোট দিতে পারিনি। প্রায় 4.5 কোটি তরুণ প্রজন্মের যারা এই 24-এর অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, তারা 14-ই ভোট দিতে পারেনি, 18-তে ভোট দিতে পারেনি, 24-এ ভোট দিতে পারেনি। অনন্তকাল তারা অপেক্ষা করবে ভোট দেওয়ার জন্য। আর যে কোনো রাজনৈতিক দল জয়ী, তারা তো রাজনীতিই করে ক্ষমতায় যাওয়ার জন্য, এবং ক্ষমতায় গিয়ে সাংবিধানিকভাবে মানুষের কল্যাণের জন্য কাজ করার জন্য। আজকে এনসিপি যে বন্ধুরা করেন, ওরা কি রাষ্ট্র কাঠামোর এই পরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চান না? ক্ষমতায় না গেলে জনগণের উপকারে কি করে আসবেন? কি করে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রণয়ন করবেন? কি করে এই ফ্যাসিজম যেন ভবিষ্যতে তৈরি না হয় সেই পথগুলোকে বন্ধ করবেন? তাহলে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চায়, এটা তো অগণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যেতে চায় না। তাহলে নির্বাচন, আরেকটি কথা, বিএনপিকে দোষ দিয়ে তো লাভ নাই। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেছেন সংস্কার কমিশনকে আপনি জুনের মধ্যে নির্বাচন করেন। তাহলে কি উনি কি বিএনপির লোক হয়ে কাজ করছেন? কারণ একটি রাষ্ট্রে অনির্বাচিত একটি সরকার দীর্ঘদিন খুব সুফল বয়ে আনে না। সাময়িক প্রয়োজন হয়, সাময়িক স্বস্তি দেওয়া যায়, এবং এই সরকার সেই স্বস্তির কাজগুলো করছেন। এবং যে 6টি সংস্কার কমিশনের যে সারসংক্ষেপ তৈরি করে সমস্ত রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে, অধিকাংশ মোটা দাগে যে বিষয়গুলো, সেগুলো তো সবাই একমত। আমি তো দেখেছি সবার, আপনার অনলাইনে আপনি যান, আপনি দেখবেন সবার মতামত মোটামুটি। ছোট ছোট কিছু জায়গায় বিরোধ রয়ে গেছে, বা আমি বিরোধ বলবো না, এটাকে অনৈক্য রয়ে গেছে, এটা আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে। এবং সংস্কার করেই, প্রয়োজনীয় সংস্কার করেই একটি জাতীয় নির্বাচন হোক। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় তারা রাষ্ট্রে আসুক, তারা পরিচালনা করুক। এবং জুলাই চার্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি বলছিলাম, একমত যে এই রাষ্ট্র সংস্কার কমিশনের মধ্য দিয়ে যে জুলাই চার্টারটা তৈরি হবে, এই চার্টারটা কেন তৈরি হবে? ছাত্র বন্ধুরা কেন বলছেন? যেন ভবিষ্যতে এর সাথে কেউ অস্বীকার করতে না পারে, এর চেতনার সাথে যেন কেউ বিশ্বাসঘাতকতা করতে না পারে, বরং আগামী দিনের যে বাংলাদেশটা হবে, সেই বাংলাদেশে এই যে সর্বদলীয়ভাবে বা সর্বসম্মতভাবে যে চার্টারটা তৈরি হবে, সেই চার্টারকে একটি রাষ্ট্রীয় কাঠামো পরিচালনার মূল মন্ত্র হিসেবে ধরে নিয়ে যেন ভবিষ্যতে ক্ষমতাসীন দলগুলো রাষ্ট্র পরিচালনা করতে পারে, সেই চার্টারটা তো সবাই চায়, বিএনপিও চায়, সমস্ত রাজনৈতিক দলগুলো চায়। এখানে তো বিরোধের কিছু দেখি না। তুষার, অনির্বাচিত সরকার অনন্তকাল ক্ষমতায় থাকতে পারে না, এমনটি বলছেন অধ্যাপক ডক্টর হাসানাত আলী। আবার মৎস্য উপদেষ্টার একটি বক্তব্য যদি আমি তুলে ধরি, তিনি বলেছেন গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ অন্তর্বর্তী সরকারকে নির্বাচিত করেছে। বিষয়টি বুঝতে চাই। আমি তো এটা আপনার এখানে আগেও এসে বলেছি যে এই সরকারকে অনির্বাচিত সরকার বলাটা একটা মস্ত বড় গলদ, এবং এটা কোনোভাবে অনির্বাচিত সরকার না। আমরা আমাদের দেশে অনির্বাচিত সরকার বলি সাধারণত অবৈধ পন্থায় ক্ষমতা দখল করে যে ধরনের সরকারগুলো, সেটা সামরিক সরকার হোক, সামরিক ব্যাকআপের বেসামরিক সরকার হোক, 111-এর মতো সরকার হোক, এরা হলো অনির্বাচিত সরকার বাংলাদেশে, যাদের পেছনে, এবং শেখ হাসিনার এই যে শাসন, এটা ছিল অনির্বাচিত সরকার, যারা জনগণের সম্মতিহীন ক্ষমতায় আছে। এই সরকারের কি জনগণের সম্মতি নাই? গণতন্ত্রের কথাটা হচ্ছে কনসেন্ট অফ দ্য পিপল। এই কনসেন্ট আদায় করার অনেকগুলো পদ্ধতি আছে, এবং আপনি দেখবেন যে হাইকোর্টের রিট আছে, হাইকোর্টের আদেশ আছে যে এই সরকারের ব্যাপারে তারা বলেছে যে এই সরকার সংবিধানের 106 এবং
জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত, কথাটা খেয়াল করবেন, জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত মনোনীত সরকার। এটা হচ্ছে হাইকোর্টের। তো আমরা যারা কথায় কথায় হাইকোর্ট দেখিয়ে দিই তাদের জন্য তো এটা একটা ভালো যে হাইকোর্ট পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে এই সরকার জনগণের ইচ্ছা দ্বারা, জনগণের উইল, মানে কালেকটিভ উইল অফ দ্য পিপল, যেটা ডেমোক্রেসির প্রধান ফান্ডামেন্টাল কথা। আপনি রুশো থেকে শুরু করে ডেমোক্রেসি নিয়ে যারা কথা বলেছেন তাদের প্রত্যেকের মধ্যে এটা পাবেন যে কালেকটিভ উইল অফ দ্য পিপল হচ্ছে ডেমোক্রেসি। তো এই সরকারকে অনির্বাচিত সরকার বলাটা মানে মস্ত বড় একটা মানে কনসেপচুয়াল ভুল আর কি। তো এটা আমরা আশা করি যে এই ভুল থেকে আমরা সরে আসবো। দ্বিতীয় কথা হচ্ছে জুলাই চার্টার হলেই শুধু হবে না, বিএনপি চায়, অমুকে চায়, তমুকে চায়। আমাদের সামনে কিন্তু 3 জোটের রূপরেখার উদাহরণ আছে। 3 জোটের রূপরেখাকে প্রথমত ব্যর্থ করেছে বিএনপি। 3 জোটের রূপরেখার মধ্যে যে সমস্ত কথা ছিল যে একদিনও কেউ নির্বাচিত মানে নির্বাচনের বাইরে ভোট ছাড়া ক্ষমতায় থাকতে পারবে না, এখানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, এটা এটা ভায়োলেট করেছে কে? বিএনপি। মৌলিক অধিকার বিরোধী কোনো আইন করা যাবে না, এরকম অনেকগুলো ভালো ভালো কথা ছিল এবং বিএনপি এটা সিগনেটারিজ। স্টিল বিএনপি নির্বাচিত হয়ে এসে কিন্তু এটা বিরোধিতা করেছে। মানে প্রথমত এটাকে অল্টার করে দিয়েছে। 95 সালে তারা 96 ফেব্রুয়ারিতে তারা যে নির্বাচনটা করেছে এই নির্বাচন কিন্তু ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর শুধু বিএনপি বলে না, বিএনপি, আওয়ামী লীগ সহ প্রত্যেকটা রাজনৈতিক দল ক্ষমতায় গেলে তারা আর ক্ষমতা থেকে সরতে চায় না। এখানেই হচ্ছে প্রশ্নটা যে আপনি কিভাবে এই সংবিধানটাকে এবং এই যেমন ভাই বলেছেন যে আসলে তো খুব বেশি দ্বিমত নাই সংস্কারের প্রশ্নগুলোতে, খুবই মেজর ফান্ডামেন্টাল মানে পার্থক্য আছে। বিএনপি এই সংবিধানের যেটা প্রাণ ভোমরা এক ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা কাঠামো এটাকে বদলাতে চায় না। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কথা বলা হয়েছে, বিএনপি এটা বিরোধিতা করছে। জীবনে কেউ 2বারের বেশি প্রধানমন্ত্রী হবে না, এটার বিরোধিতা করছে। 70 অনুচ্ছেদের বিরোধিতা করছে। তারপর রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে আসবে, এটার বিরোধিতা করছে। উচ্চকক্ষ আনুপাতিক হারে উচ্চকক্ষের সিটগুলো বরাদ্দ হবে, এটার বিরোধিতা করছে। সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে নারীরা সংসদে যাবে, এটার বিরোধিতা করছে। ফান্ডামেন্টাল যতগুলো এবং প্রধানমন্ত্রীকে একটা রাষ্ট্রীয় এবং দেখেন সাংবিধানিক কাউন্সিল প্রশ্নটা কেন ইম্পর্টেন্ট, এখানে প্রধানত হচ্ছে আপনি যদি নিয়োগগুলো যদি আপনার হাতে থাকে, বিচার বিভাগ, দুদক, নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ যদি আপনি করতে পারেন, বাকি যত সংস্কারে আপনি একমত হন না কেন আলটিমেট লাগাম আপনার কাছেই থাকবে। এজন্য সংবিধানের মধ্য দিয়ে এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ এটা প্রধানমন্ত্রীর হাত থেকে নির্বাহী বিভাগের করতল মুক্ত করতে হবে। সেজন্যই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব এসেছে। প্রধানমন্ত্রীও কিন্তু জাতীয় সাংবিধানিক কাউন্সিলে থাকবেন মানে সদস্য হিসেবে। এই প্রধানত যে জিনিসগুলো করলে প্রধানমন্ত্রীর ক্ষমতা আসলে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আসবে এবং একটা জবাবদিহির মধ্যে আসবে, বিএনপি তার প্রত্যেকটা বিরোধিতা করছে। দ্যাট মিনস হচ্ছে এই যে একটা গণতান্ত্রিক সংস্কার সংবিধানের বিএনপি এটার বিরোধিতা করে তারপর আপনি বিচার বিভাগের 10টা না 100টার সাথে যদি একমত হন প্রস্তাবের সাথে, নির্বাচন কমিশনের 100টা প্রস্তাবের সাথে যদি একমত হন, এই কোনটাই তো ধরে রাখা যাবে না। সেই জায়গা থেকে নিশ্চয়ই একমত কিংবা দ্বিমত হওয়ার স্বাধীনতা বিএনপির রয়েছে, অবশ্যই আছে। আমাদেরও তো সমালোচনা করার অধিকার থাকবে। প্রশ্ন সেটি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্যই থাকে নির্বাচন এবং ক্ষমতায় যাওয়া। সেই জায়গা থেকে এনসিপি কি ভিন্ন পথে হাঁটছে নাকি এনসিপির নির্বাচনী ভীতি কাজ করছে? আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শক দেশ সম্প্রতিকে রিপোর্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। সরওয়ার তুষার, যে আলোচনায় আমরা ছিলাম, রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য কিংবা লক্ষ্যই থাকে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়ার। এনসিপি কি উল্টো পথে চলছে? আপনাদের কি নির্বাচনে ভীতি কাজ করে? না, আমাদের কেন নির্বাচনে ভীতি কাজ করবে? নির্বাচনে ভীতি কাজ করলে আমরা এই 1 মাসের বয়সে একটা দল কেন স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে বলবো? কেন আমরা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে কথা বলবো? এগুলো তো নির্বাচন। তো এই নির্বাচনের প্রশ্নতে আমরা ইতিবাচকতা দেখি না, মানে যারা জাতীয় সংসদ নির্বাচন চায়। আমরা যেহেতু রাজনৈতিক দল করেছি, অবশ্যই আমরা নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই এবং জনগণের সেবা করতে চাই। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে নির্বাচন হচ্ছে সরকারের সাথে সম্পর্কিত একটা ব্যাপার। নির্বাচনের মধ্য দিয়ে জনগণ ঠিক করে আগামী 5 বছর কোন দলটা সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু গণঅভ্যুত্থানের সাথে সম্পর্ক হচ্ছে রাষ্ট্রের। যে এখন যদি আপনার রাষ্ট্র একটা ভঙ্গুর, অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক, ফ্যাসিবাদী হয়, তাহলে আপনার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রাপ্ত ম্যান্ডেটের বলে আপনি আগে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র পুনর্গঠন করবেন। এটাই হচ্ছে রোডম্যাপ। এবং আপনি দেখবেন যে নির্বাচনের মধ্য দিয়ে কেন আপনি রাষ্ট্র সংস্কার করতে পারবেন না? নির্বাচনের মধ্য দিয়ে আসা সরকার, নির্বাচনে সবসময় অপিনিয়ন ডিভাইডেড থাকে। বাংলাদেশের ইলেকশনগুলোর হিস্ট্রি বলছে একটা দল যারা ক্ষমতায় যায় তারা 40% ভোট, 10-40% ভোট পায়, তাও সকল ভোটারের না। তখন তোমরা দ্বিদলীয় রাজনীতি দেখেছি। প্রাপ্ত ভোটের না, আরো ছোট ছোট দল থাকে। তো প্রাপ্ত ভোটের যারা ভোট দিতে গেছে তাদের 40%-এর মতো একটা দলকে সমর্থন করে। ওয়ারেজ গণঅভ্যুত্থানে আপনি দেখেন বিপুল পরিমাণ ফ্যাসিবাদের অংশবাদ দিলে পুরো জনগণ এই গণঅভ্যুত্থানের পক্ষে আছে, সকল রাজনৈতিক দল এই জনগণের পক্ষে আছে, বিএনপিও এই সরকারের পক্ষে আছে। তারা নির্বাচন চাইছে কিন্তু এই সরকারকে তারা সমর্থনও করছে। ফলে এর মধ্য দিয়ে যে আপনি একটা
অপিনিয়নটা ইউনাইটেড কিংবা আনডিভাইডেড হয়েছে নির্বাচনের মধ্যে সেটা হয় না। এই কারণে যখন এই যে রাষ্ট্র সংস্কার, এটা তো আসলে একটা ন্যাশনাল ইস্যু, মানে ন্যাশনাল এজেন্ডা, দলীয় এজেন্ডা না। নির্বাচনের মধ্যে দিয়ে যে দল ক্ষমতায় যাবে তারা তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে। যেমন বিএনপির আছে 31 দফা, 31 দফার সাথে তো আপনি একমত নাও হতে পারেন, আমিও একমত নাও হতে পারি, অন্য আরেকজন একমত নাও হতে পারে, যেমন আমার সমালোচনা আছে আপনারও থাকবে। বা এনসিপি যখন একটা দফা দিবে, সেই দফার ভিত্তিতে তারা যখন নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় যাবে তার সাথে আপনি দ্বিমত করতে পারেন অনেকগুলো দফার সাথে। ফলে একটা দলীয় এজেন্ডার ভিত্তিতে কিন্তু আমরা যাচ্ছি। হ্যাঁ, আর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই যে রাষ্ট্র সংস্কার, এই যে এতগুলো কমিশন কাজ করেছে, এবং দেখেন বিএনপিও তো এই সমস্ত কমিশনে তাদের মতামত দিয়েছে, তাই না, তাদের প্রস্তাব দিয়েছে, সকল দল দিয়েছে, জনগণ দিয়েছে ওয়েবসাইটের মধ্য দিয়ে। এর মধ্য দিয়ে যে প্রস্তাবগুলো এসেছে এগুলো হচ্ছে ন্যাশনাল, জাতীয় এজেন্ডা। এই জাতীয় এজেন্ডা বাস্তবায়ন করবে আসলে সকলে মিলে, এবং সেটাই জুলাই চার্টারের প্রশ্ন। ফলে আমরা নির্বাচন বিমুখ কিংবা নির্বাচনকে ভয় পাচ্ছি মোটেও এরকম না, বরং আমরা নিবন্ধনের কার্যক্রম কিন্তু শুরু করে দিয়েছি। জি, ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর হাসনাত আলী। বিএনপি যেমনটি প্রশ্ন রাখছে, কাদের এজেন্ডা বাস্তবায়নে নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন বলেছেন। এর আগে আমরা যেমনটি জানতে পেরেছিলাম যে বিএনপির সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা ডিসেম্বরের নির্বাচনের বিষয়ে বিএনপিকে আশ্বস্ত করেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, ডিসেম্বর থেকে জুনের ব্যবধানটা 6 মাসের, এই 6 মাস পরে নির্বাচন হলে আসলে লাভ ক্ষতির সমীকরণটা যদি একটু বুঝতে চাই। দেখেন, আমি সেই ডিবেট আমি যেতে চাই না, বিএনপির যে নেতৃবৃন্দ এটা বিরোধ করছে তারাই এর জবাবটা ভালো দিতে পারবেন। আমি শুধু এতটুকু বলতে চাই যে আমার বন্ধুটি বলছেন যে বিএনপির আপোষকামী নেতৃত্বের কারণে এই তারা ব্যর্থ হয়েছে বা ব্যর্থ হতো। বিএনপি যদি আপোষকামী নেতৃত্ব দিত, বেগম খালেদা জিয়াকে এই বৃদ্ধ বয়সে জেল কাটতে হলো কেন? বিএনপি যদি আপোষকামী নেতৃত্ব করলো, ইলিয়াস আলী হেরে গেল কেন? এতগুলো বিএনপির অগণিত নেতাকর্মী গত 18 বছরে জীবন দিতে হলো কেন? কেন প্রায় 40 লক্ষ মানুষকে মামলা হামলায় গ্রেপ্তার করে তাদের ঘর ছাড়া, বাড়ি ছাড়া, সংসার ছাড়া, স্ত্রী ছাড়াই হয়ে থাকতে হলো কেন? বিএনপি আসলে আপোষকামিতা করেনি। বিএনপি যদি আপোষকামিতা করতেন তাই খালেদা জিয়াকে মৃত্যুর মুখোমুখি থেকে ফিরে আসতে হতো। আমি ছাত্রবন্ধুদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে তাদের এই বিপ্লবের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন। বিএনপি এটা বলেনি, বিএনপি বলেও না। আমি যেটা বলতে চাই যে বিএনপি নির্বাচনে তাড়াহুড়া, আমি কিন্তু তাড়াহুড়া দেখি না, বরং সরকার যে পথে যেতে চাচ্ছে বিএনপি সেটি আগের অবস্থায় স্ট্যান্ড করতে চাচ্ছে। আমি শুধু এতটুকু বলতে চাই, বারবার একটা রোডম্যাপের প্রশ্ন, আমাদের কিন্তু দুটা মূল ইস্যু। একটি হলো সংস্কার, প্রথমত সংস্কার, কারণ সংস্কার ছাড়া নির্বাচনে যাওয়া যাবে না, এবং সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সংবিধান এবং গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর ভিত তৈরি না করে যদি জনতন্ত্রকে নির্বাচনে যাই সেটা খুব ভালো হবে না এবং সেটা স্থায়িত্বও হবে না। তাহলে এই সংস্কার কতদিনে আপনি বাস্তবায়ন করবেন? আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল, সরকার বা যারা সরকারে কাজ করছে তারা কি কোনো রোডম্যাপ দিয়েছেন? তাহলে এই বিতর্কটা উস্কে দিচ্ছে কেন? এটি তো বললেই পারে সরকার বা যারা এই সংস্কার কমিশনে কাজ করছে তারা যদি বলে যে আমরা এই সংস্কারগুলো করতে চাই এবং এতদিন সময়ের মধ্যে আমরা করতে চাই, আমরা জাতি হিসাবে, আমরা যারা জনগণ হিসাবে আমরা বুঝতে পারি, তাহলে এই বিতর্কগুলো কিন্তু অচিরেই নিরসন হয়ে যায়। নির্বাচনী যে অবস্থাটা, প্রথমত আমি বলেছিলাম যে সেনাবাহিনী প্রধান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নিজেরা বলেছিলেন যে ডিসেম্বর নাগাদ ভোট হবে। তারপরে সেখান থেকে একটু সরে আসা প্রধান উপদেষ্টা আবারও কি বললেন যে যদি বেশি সংস্কার হয় তাহলে ডিসেম্বর, বড় সংস্কার, কম সংস্কার হলে ডিসেম্বর, বড় সংস্কার হলে জুন। এখন উনি ডেকে নিয়ে এসে বলছেন জুন। আমি মনে করি না যে এটা নিয়ে বড় ধরনের কোনো বিরোধ আছে। এই জুন না ডিসেম্বর, এটি যে সংস্কার কমিশনের মধ্য দিয়ে যে আলোচনার টেবিলে দলগুলো ফিরে যাবে, এখানে একটি সমাধান হবে। এবং 17 তারিখে সম্ভবত বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা নিতে, 16 এপ্রিল একটা আলোচনা কিন্তু হবে। আপনি দেখবেন তার মধ্য দিয়ে একটা সমাধান ফিরে আসবে। সমস্যাটা যে জায়গায় তৈরি হয়েছে, এই যে বিতর্কগুলো তৈরি হচ্ছে বিএনপি ভার্সেস এনসিপি, আজকে বিএনপিকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, 18 বছর তাদের যে ত্যাগ এবং তিতিক্ষা এটাকে উপেক্ষা করা হচ্ছে, এগুলো কোনোটাই কিন্তু ঠিক না। ছাত্রবন্ধুদের অবদান, বিএনপির অবদান, এগুলো কিন্তু একটা আরেকটার পরিপূরক এবং একটু বলি একটু পরিপূরক। কিন্তু এভাবে যে বিএনপি 3 জোটের রূপরেখাকে ভুলণ্ঠিত করছে, এগুলো একেবারেই মানে কি বলবো, একেবারে ওই যে গায়ে পড়ে ঝগড়া করার মতো একটি অবস্থা। 96-এর নির্বাচন নিঃসন্দেহে একটি কলঙ্কিত নির্বাচন, বিতর্কিত নির্বাচন, কিন্তু সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা কিন্তু পরবর্তীকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পেয়েছিলাম। জনগণের আকাঙ্ক্ষা কিন্তু তখন ছিল। আপনি জনগণ বলতে কি বিএনপিকে বাদ দিয়ে জনগণ? সেখানে আমি আলোচনা আসতে চাই অধ্যাপক ডক্টর হাসনাত আলী, যে অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তায় কোনোভাবে বিএনপি শঙ্কিত কিনা। আমি সেই আলোচনায় বিরতি থেকে ফিরে এসে বিস্তারিত শুনব। দর্শক, দেশাম্প্রতিক রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন।
আবারও আমন্ত্রণ দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর হাসানাত আলী, যে প্রশ্নটি আপনার কাছে রেখে বিরতিতে গিয়েছিলাম, বর্তমান বাস্তবতা যদি আমরা লক্ষ্য করি, দ্রব্যমূল্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি, কূটনীতি, সব ক্ষেত্রেই কিন্তু ইতিবাচক একটা পরিবর্তন আমরা দেখছি এবং দিন যত গড়াচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থাও বাড়ছে। এই জনপ্রিয়তাই কি বিএনপি আসলে মূল শঙ্কার কারণ? অন্তর্বর্তীকালীন কি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে নাকি যে এর জন্য বিএনপি আতঙ্কিত হবে বা অন্য কোনো রাজনৈতিক দল আতঙ্কিত হবে? জনগণ খুশি, নিঃসন্দেহে খুশি। অন্য যে কোনো বারের চেয়ে, যে কোনো সরকারের চেয়ে। আপনি যদি গত ঈদের কথা চিন্তা করেন, যাতায়াত, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা বাহিনী সব কিছু মিলে একটা স্বস্তিদায়ক ছিল। সাধুবাদ জানাই। তো জনগণের সমর্থন কেউ যদি ভালো কাজ করে তো অবশ্যই সাধুবাদ জানাবে। কিন্তু নির্বাচন তো আর অন্তর্বর্তীকালীন সরকার অংশগ্রহণ করবেন না। তারা তো কোনো পার্টি না এবং তারা কোনো পার্টির প্রতিনিধিত্বও করে না। অত ভয় পাওয়ার কিছু নেই। বরং এই নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে বিএনপি তো জনগণকে ফেস করে বা জনগণের ভোটাধিকারের নিয়েই তো ক্ষমতায় যেতে চায়। তারা তো একবারও বলেন যে জনগণের রায়কে উপেক্ষা করে তারা ক্ষমতায় যেতে চায়। অতএব এই ধরনের প্রশ্ন তো একেবারেই অবান্তর, একেবারেই অবান্তর। আর যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই, রাজনৈতিক কোনো এজেন্ডা নাই, বরং জনগণের যে প্রদত্ত এজেন্ডা, যেগুলো যে সংস্কার কমিশন বা যে সংস্কারগুলো হওয়া দরকার এই দেশকে আগামী দিনে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর উপরে দাঁড় করানোর জন্য, যে পতিত সরকার যেভাবে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে, তার জন্য যে প্রয়োজনীয় সংস্কার, সেই সংস্কারের একটি রোডম্যাপ দেন না আপনারা। এই রোডম্যাপটা বোধহয় খুবই প্রয়োজনীয় আজকে এই অনাকাঙ্ক্ষিত বিতর্ক এড়ানোর জন্য। আজকে এই 24-এর চেতনাকে ধারণ করে যে সমস্ত অংশীজনগুলো ছিল তাদের মধ্যে যে বিরোধটা, এই বিরোধটা অনেকাংশেই সমাধান হয়ে যায় যদি এই রোডম্যাপটা ঘোষিত হয় যে আপনি কবে নির্বাচন করবেন এবং নির্বাচন করার জন্য কি কি কাজ আপনার করা দরকার, তার একটি রোডম্যাপ আপনি জাতির সামনে দেন। সেটি নিয়ে আলোচনা হোক, সেটি নিয়ে সমালোচনা হোক, সেটা নিয়ে আমরা কথা বলি। সংস্কার কেউ কম কেউ বেশি এগুলো নিয়ে তো থাকবেই। আমি সবাই আমার পক্ষে কথা বলবে, সবাই আমি আরেকজনের পক্ষে কথা বলবো, এমনটি তো নয়। আজকে অগণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে আবারও যদি একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে চাওয়া হয়, তাহলে তো কেউ বিরোধিতা করতেই পারে, বিরোধিতা তো করতেই পারে। বরং যার যার রাজনৈতিক আদর্শের জায়গা থেকে, রাজনৈতিক কৌশলের জায়গা থেকে তিনি তার সংস্কার প্রস্তাবটা সরকারের কাছে দিয়েছেন, সংস্কার কমিশন একটি প্রস্তাবটা দিয়েছে এবং সেই জায়গায় আলোচনার টেবিলে বসলে আমি মনে করি না দূরত্ব খুব বেশি দূর, সমাধান হয়ে যাবে। আমার শতভাগ কথা শুনতে হবে, এটি গণতান্ত্রিক আচরণ নয়। আমার শতভাগ কথাকে উপেক্ষা করতে হবে, কেউ একজন চোখে গরম দেখিয়ে বলবে, এটিও গণতান্ত্রিক আচরণ নয়। গণতান্ত্রিক আচরণ হলো একটা উইন উইন সিচুয়েশনের মধ্যে আসে এবং সেটা সবাইকে ছাড় দিয়ে এক জায়গায় আসতে হবে। আমি যদি আমার জায়গায় অনড় থাকি আর আরেকজনকে বলি আপনি আসেন, এটি গণতান্ত্রিক আচরণের কোনো বহিঃপ্রকাশ নয়। সেই জায়গাতে আলোচনার মধ্যে এই জায়গাতে বসে গত 18টি বছর আমরা শেখ হাসিনাকে বলার চেষ্টা করেছিলাম যে আসুন আলোচনার টেবিলে বসুন এবং যে সমস্ত সংকটগুলো রয়ে গেছে সেই সংকটগুলো আলোচনার মধ্য দিয়ে সমাধান করুন। শেখ হাসিনা আমাদের কথা শোনেননি, পালিয়ে যেতে হয়েছে। এখনো যদি কেউ যদি আলোচনার টেবিলে সমাধান না করে, যদি গায়ের জোরে, শক্তির জোরে বা অন্য কোনো মোহে পড়ে যদি সেই বডি ল্যাঙ্গুয়েজগুলো দেখাতে যায়, ভালো সুফল আসবে। এবং এই 24-এর অংশীজনদের মধ্যে বিরোধ কিন্তু আমাদেরকে আতঙ্কিত করে, আমাদেরকে শঙ্কিত করে। আমরা স্বাধীনতার সুফল পাইনি, স্বাধীনতার পরপরই জাসদ তৈরি হয়েছে। আমরা 90-এর এরশাদ বিরোধী আন্দোলনের পরে 3 জোটের রূপরেখা অনুযায়ী আমরা চলতে পারিনি, সংকট তৈরি হয়েছে। আমরা 96-এ আমরা জোটের মধ্যে ঐক্য রাখতে পারিনি, সংকট তৈরি হয়েছে। আজকে 24-এ যদি এই অংশীজনদের মধ্যে যদি এই ছোট ছোট বিরোধ নিয়ে আজ যদি ব্যাপক আকারে যদি একজন আরেকজনের বিরুদ্ধে আমরা সমালোচনা নিয়ে বসি, সেটা কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের সঠিক পথ দেখাবে না। একটা ভিন্ন প্রসঙ্গে প্রশ্ন রাখতে চাই। আপনি সম্প্রতি জানিয়েছেন টক শোতে নানিতে রাজনৈতিক চাপের অভিযোগ করেছেন আপনি। আমরা জানি যে অন্তর্বর্তী সরকার অরাজনৈতিক সরকার, নিরপেক্ষ সরকার। অন্তর্বর্তী সরকারের শাসনামলের রাজনৈতিক চাপের উৎসটা আসলে কি? এটা আমি বলতে পারবো না। আমাকে যেভাবে ব্রিফ করা হয়েছে ওই সংশ্লিষ্ট 3টা টেলিভিশন হাউস, সংকটকার আমি তাদের নাম বলবো না, তারা আমাকে এটা বলেছে এবং তারা বলে নাই কারা করেছে যে এই রাজনৈতিক চাপটা কিসের। আমি জানতে চেয়েছি, তারা বলে ভাই এর চেয়ে বেশি বলা যাবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে অন রেকর্ড বা অন স্ক্রিন আমরা কিছু কিছু জিনিস ফেস করেছি। হ্যাঁ, যখনই আমরা একটা কোনো কথা বলেছি তখন বলেছে আপনার বয়স কত, মানে এটা সাধারণত একটা বিশেষ দলের দিক থেকে এসেছে, খুবই অফেন্সিভ এই ইয়েটা। এর বাইরে অফ স্ক্রিন অনেক ক্ষেত্রে তারা আমাদের সাথে বসতে অস্বীকৃতি জানিয়েছে। ঠিক আছে, যারা 71 সালে জাসদ করেছে তাদের বয়স কত ছিল তখন? আমাদের চেয়েও কম বয়স ছিল অনেকের, কিন্তু তারা এখন
আমাদের ধরুন এই যে বিএনপির সাথে আছে কিংবা অন্য কোনো দলের সাথে আছে, তারা কিন্তু আমাদের সাথে, আমরা যে একটা রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি, এটাকে তারা মানতে পারছে না এবং এক ধরনের বয়সের জোরে টিকে যেতে চাইছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো সেইখান থেকে বিভিন্ন জায়গায় যেহেতু আমি আমার রাজনৈতিক পজিশন থেকে আমার একটা সমালোচনা তৈরি হয়, সেই কারণে কেউ তাদের কাছে রিজার্ভেশন জানিয়েছে, কিন্তু আমরা দেখেছি খুবই টকশো শেষে কথা না বলে চলে যাচ্ছে এবং আমাদের সাথে খুবই অদ্ভুত আচরণ করছে তারা, এবং এটা কেন ওই সংশ্লিষ্টরা করেন আমি জানি না, এটা করা উচিত হবে না। যাই হোক, এটা হচ্ছে যে তারা বলেন না যে তারা আমাকে আর ডাকবেন না, আজকে তো আপনি আমাকে ডাকলেন। তারা আমাকে বলেছেন যে তাদের উপর এরকম রাজনৈতিক চাপ প্রয়োগ করা হচ্ছে। কারা করেছে? এখন সবটা কিন্তু সরকার করে না, আগের এটা কিন্তু আওয়ামী লীগ আমল না যে সরকার, রাষ্ট্র, এজেন্সি সব মিলেমিশে একটা, ফলে যে বলছে একই কমান্ডের জায়গা থেকে আসছে। এখন কিন্তু সরকার, রাষ্ট্র, পাশাপাশি সরকারের বাইরে থাকা অন্যান্য রাজনৈতিক দল, সেখানে জানতে চাচ্ছিলাম যে রাজনৈতিক শক্তির উৎসটা আসলে কি। আমি জানি না যে এইটা চাপটা কাদের, আমি যাদের সমালোচনা করি, এবং খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটেছে, আমি জানি না রে কারা, কিন্তু আমি যখন এই কথা লিখলাম একটা বিশেষ রাজনৈতিক দলের দিক থেকে এই প্রতিক্রিয়া যে হ্যাঁ আপনি মিথ্যা কথা বলছেন, আপনি স্টান্টবাজি করছেন, আপনি হচ্ছে ফুটেজ খাওয়ার চেষ্টা করছেন। একদম আমি প্রত্যেকটা আইডি ঘুরে ঘুরে দেখেছি, দেখলাম যে তারা একই রাজনৈতিক দল করে। আমি তো কারো নাম বলি নাই, কিন্তু তারা তাদের গায়ের উপর নিল কেন? এর আগে আমাদের তাসনিম যারা, তিনি বলেছেন যে চাঁদাবাজি ঠাঁই হবে না বাংলাদেশে। এটা একেবারে একটা বিশেষ রাজনৈতিক দলের খুবই শীর্ষ পর্যায়ে থেকে এটার রিয়াকশন দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমরা কি চাঁদাবাজ? এখন আপনাকে তো আমি চাঁদাবাজ বলি নাই, আমি বলেছি চাঁদাবাজি ঠাঁই হবে না বাংলাদেশে। এনসিপি যে চাঁদাবাজ হয়, এনসিপি ঠাঁই হবে না, বিএনপি হলে বিএনপি ঠাঁই হবে না, এটা হচ্ছে কথা। তো কিন্তু আপনি আপনার গায়ে নিচ্ছেন কেন? চাঁদাবাজ বললেই একটা দলের লেগে যাচ্ছে, যখন আমি বলছি রাজনৈতিক চাপ প্রয়োগ করা হচ্ছে তখন একটা দল ধরে নিচ্ছে, তার মানে তারাই এই কাজগুলো করছে, হয়তো আমি জানি না। এই কারণে বলা হচ্ছে যে তাদের যে আচরণ ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, এটা যথেষ্ট পরিমাণ, মানে যেটা ভাই এতক্ষণ বলছিলেন যে ঐক্য এবং সমঝোতার টেবিলে, সমঝোতাতে অনড় অবস্থানে থাকা যাবে না। আমরা তো গণপরিষদ নির্বাচনের কথা বলেছি, কিন্তু ঐক্যের খাতিরে আমরা বলেছি যে একটা নির্বাচন করে যার মধ্যে দিয়ে গণপরিষদ কাম আইনসভা করা যাবে। এটা তো আমরা অলরেডি একটা প্রস্তাব দিয়ে কিছুটা আমাদের জায়গা থেকে সরে এসেছি। বিএনপি নির্বাচনে দেখুন, বাংলাদেশে বিমস্টেক ঘটলো, বাংলাদেশে চীনের সফর করে আসলো সরকার, এখানে এত বড় একটা সামিট হলো, এত কিছু ঘটলো বাংলাদেশে, রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘের মহাসচিব আসলো, এই সকল কিছুর পরে বিএনপি কি নিয়ে দেখা করতে যাচ্ছে? নির্বাচন নিয়ে। এটা কি একটা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা দাবি করছে তারা এই মুহূর্তে নির্বাচন হলে তারা ক্ষমতায় যাবে, সে কোনো দায়িত্বশীল আচরণ? এই সামিটটার কথা দেখেন, এই সামিটে অন্য যে কোনো দল বা যে কোনো সরকার এই সামিট করলে এটা 100 কোটি টাকা এই সামিটটা করতে, এই সামিটের টোটাল খরচ আজকে আশিক চৌধুরী দিয়েছেন। এই অভিযোগ করছে সারওয়ার তুষার যে কোন দল বা কোন পক্ষ আসলে ক্ষমতায় না যেও ক্ষমতার সকল সুযোগ সুবিধা ভোগ করছে। এটা বিএনপির ক্ষেত্রে প্রযোজ্য, কেন্দ্রীয় পর্যায়ে এবং মাঠ পর্যায়ে। আপনি যদি মাঠ পর্যায়ে, আপনাদের তো সারা দেশে প্রতিনিধি আছে, একটু খোঁজ নেন। আমি কিন্তু মাঠে যাই, বিভিন্ন জেলায় যাই, সেখানে ডিসি, এসপি, ওসি প্রত্যেকে অলিখিতভাবে বিএনপির কথা উঠে বসে, কিছু ক্ষেত্রে জামায়াত ইসলামের কথা উঠে বসে। আর ছাত্রদের ক্ষেত্রে যেটা হচ্ছে টলারেট করা হয় কোথাও কোথাও, একেবারে যে সবসময় বৈরী আচরণ করা হয় তা না, ছাত্রদের হজম করা হয়, যেহেতু হজম না করে উপায় নাই। কিন্তু পুরো সেটআপটা হয়ে গেছে বিএনপি কেন্দ্রিক, পুরো সেটআপটা হয়ে গেছে জামায়াত ইসলাম কেন্দ্রিক। মানে এটা মোস্টলি ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর হাসানাত আলী আপনাকেও। দর্শক, এখানেই শেষ করছি দেশাপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।